দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয়ে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশের গণমাধ্যম এই বিষয়ে সক্রিয় হতে পারে। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ভারত সম্পর্কে নানা দিক তুলে ধরেন আলোচকেরা। বাংলাদেশের স্বার্থ রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সীমান্ত হত্যা প্রশ্নে উষ্মা প্রকাশ করে বলেন, এটি কখনো গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐকমত্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। দেশের স্বার্থ রক্ষায় সক্ষমতা বাড়ানোতে জোর দেন তৌহিদ হোসেন। বাংলাদেশের বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। বহির্বিশ্বে বাংলাদেশের প্রভাব বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা। স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক ইস্যু সহ নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি। বাম নেতাদের অভিযোগ, শেখ হাসিনার পরাজয়কে এখনও মেনে নিতে পারছে না ভারত। এমন বাস্তবতায় অভ্যুত্থানের চেতনায় ঐক্যের বিকল্প দেখছেন না ডক্টর কামাল হোসেন। গণফোরামের কাউন্সিলে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। যোগ দেন বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এবারের কাউন্সিল উদ্বোধন করেন জুলাই আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহানুলের বাবা শহীদুল ইসলাম। সাম্প্রতিক ইস্যুর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আমির খসরু বলেন, নানা কায়দায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ধর্মীয় সংগঠনগুলোর দাবি খতিয়ে দেখারও আহ্বান তার। সাম্প্রতিক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। বাম নেতাদের মতে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা আয়োজন ছিল। চট্টগ্রামের মানুষ, দেশব্যাপী মানুষ যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির তারা পরিচয় দিয়ে আবার আমরা আরেকটা ঐক্যের পরিচয় দিয়েছি। উচিত ছিল বরঞ্চ দিল্লি, কলকাতার আমার দূতাবাসকে ফুল নিয়ে যাওয়া, তার পরিবর্তে তারা সেখানে ভাঙচুর করেছে। ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। এমন বাস্তবতায় বিভেদ কাম্য নয় বলে মন্তব্য গণফোরামের সভাপতি ডক্টর কামালের। অভ্যুত্থানের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতাকর্মীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাইরের শক্তি নয়, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দেয়া সংবর্ধনায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় যাওয়া যায় না, তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। ভবিষ্যতে ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন পেতে হবে।
আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার কাজ দ্রুত গতিতে চলছে। বিভাগ হলে কুমিল্লার নামেই হবে। শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন। শর্ত সাপেক্ষে ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন মুন্নী সাহা। রাত 2টার দিকে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিক মুন্নী সাহাকে কিছু লোক ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পরে রাত 10:30টার দিকে থানা থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পাঠানো হয় তাকে। ডিবি থেকে জানানো হয়, মুন্নী সাহাকে আটক করা হয়নি, কারওয়ান বাজার থেকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছিল। যেহেতু তার নামে 4টি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মুন্নী সাহা 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে 2 দিন কর্মবিরতির পর আজ স্বাভাবিক হচ্ছে আদালতের কার্যক্রম। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আদালতে বিচার কাজ কি শুরু হচ্ছে কিনা? চিন্ময় কৃষ্ণ দাসের মামলায় কি আজ শুনানি হবে? দেখুন, আজকে আসলে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র সাবেক ইসকন নেতা কৃষ্ণচন্দ্র দাসের যে শুনানি একটি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত আসলে এখানকার যিনি পিপি রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে শুনানি হওয়ার সম্ভাবনা আজকে খুবই ক্ষীণ এবং তা কান্নার এখানে আনারও কোনো প্রশ্ন আসে না। তারপর আমরা দেখছি আসলে আদালত প্রাঙ্গণের থেকে শুরু করে এই পর্যন্ত আদালতের নিচে চত্বরে আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে তারা এখানে শক্ত অবস্থানে আছেন। আপনি জানেন যে এই বিষয়টিকে কেন্দ্র করে গত মঙ্গলবার সারা চট্টগ্রামে এক ধরনের হাঙ্গামা চলেছিল এবং সেই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী বেশ শক্ত অবস্থানে আছে। আপনি জানেন যে সেই ঘটনার পর থেকে আইনজীবীদের যে কার্যক্রম সেটি তারা আসলে বন্ধ রেখেছিলেন। আমরা দেখেছি আইনজীবী সমিতির যে পতাকা ছিল সেটি অর্ধনির্মিত রাখা হয়েছিল। যিনি মারা গেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তার রুহের মাগফিরাত কামনা করে এখানে যে আদালতের ভবনে যে মসজিদ রয়েছে সেখানে বিশেষ মুনাজাতও করা হয়েছে। তো আজকে থেকে আসলে তাদের যে কার্যক্রম ছিল সেটি তারা তুলে নিয়েছেন, অর্থাৎ আজকে থেকে স্বাভাবিকভাবে কোর্টের সমস্ত কার্যক্রম তারা চালাবেন। আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে আসলে বিভিন্ন জায়গা থেকে আইনজীবীরা আদালত আসতে শুরু করেছেন এবং অন্যান্য মামলার যে সমস্ত আসামি রয়েছে তাদেরকেও বিভিন্ন প্রিজন ভ্যানে করে এখানে আনা হচ্ছে। আজকে দুপুরে যে সাইফুল ইসলাম আলিফের স্মরণে একটি শোক র্যালি করবে আইনজীবী সমিতি, এটা আসলে সেই বিষয়টিকে আসলে সবাই জোর দিয়ে এখন থেকে আসলে প্রস্তুতি নিচ্ছেন। তো আপনি জানেন যে আসলে গত মঙ্গলবার চিন্ময়ী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে আনা এবং তাকে আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে নেওয়াকে কেন্দ্র করে এক ধরনের হাঙ্গামা হয়েছিল এবং সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী মারাও যান। এই ঘটনায় পর্যন্ত আসলে 39 জনকে আটক করা হয়েছে এবং 1400 জনকে আসামি করা হয়েছে 76 জনের নাম উল্লেখ করে। তো পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের যে ঘটনা সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে 1400 জনকে আসামি করে মামলা করা হয়েছে, যার মধ্যে 76 জনের নাম উল্লেখ করা আছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার নেপথ্যে এবং প্রকাশ্যে যারা আছে তাদেরকে গ্রেফতার করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের অভিযান চালানো হচ্ছে এবং যখনই যাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে তাদেরকে আটক করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আসলে আদালতের পরিস্থিতি এবং চট্টগ্রামের নানা জায়গায় যে উত্তেজনা দেখা দিয়েছিল সেটি বলা যেতে পারে যে অনেকটাই শান্ত হয়ে এসছে এবং যদি এই অবস্থাটাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে রাখতে পারে তাহলে সেটি আরও শান্তর দিকে যাবে বলে সবাই মনে করছেন। এই হচ্ছে চট্টগ্রামের আদালত ভবন থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে 2 দিন কর্মবিরতির পর আজ স্বাভাবিক হচ্ছে আদালতের কার্যক্রম, সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।
গত 15 বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশনও গঠন করা হয়েছে। এরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও এস আলম সহ 9টি প্রতিষ্ঠানের পাচার নিয়ে কাজ করছে। টিআইবি বলছে, বর্তমান সরকার চাইলে অর্থ পাচার বন্ধ করা ও টাকা ফেরানো সম্ভব। এগুলোকে নিয়ে এসে সিস্টেমে নিয়ে আসতে পারি, অবশ্যই দুর্নীতি কমবে না। আমরা তো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ। টিআইবির হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। তথ্য আছে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাচার হয়েছে বেশি। দুর্নীতি বিশ্লেষকরা বলছেন, এক সময় হুন্ডিই ছিল পাচারের প্রধান মাধ্যম, কিন্তু গত 15 বছরে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। টিআইবির অভিযোগ, সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। ইউকের সহায়তায় সংগ্রহ করে আমরা দুদকে হস্তান্তর করেছি। কিছুই পদক্ষেপ গ্রহণ করে নাই, শুধু তাই নয়, একটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই এই সংস্থাগুলো। বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক, সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে জয়েন্ট ইনভেস্টিগেশন কমিশন। এস আলম, সামিট ও ওরিয়ন সহ 9টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে কাজ শুরু করেছে এই কমিশন। সরকার এবং দুর্নীতি দমন কমিশন আন্তরিকভাবেই চেষ্টা করছে এবং এই লক্ষ্যে আমরা বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা আমাদের সাথে এখানে এসে মত বিনিময় সভা করেছেন, তাদের কাছেও আমরা এই বিষয়টা তুলে ধরেছি। দুদক বলছে, অর্থ পাচারকারী অনেকে এখন কারাগারে আছেন। তাদের কাছ থেকে তথ্য নিয়ে টাকা ফেরানো সম্ভব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে কাগজপত্র ছাড়াই এস আলমের মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়া হয়েছে। সে কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত আগায়নি বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। শনিবার রাজধানীর পল্টনে এক সেমিনারে এ কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এতে উঠে আসে জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিত্র। সেমিনারে জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন, বিগত সময়ে বেআইনিভাবে অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে। সম্পদ ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখা হয়নি, তাই নবায়নযোগ্য জ্বালানি খাত বিকশিত হয়নি। এলএনজি আমদানি করা হয়েছে বেশি দামে, কিন্তু বর্তমানে আমদানি বাড়ানো সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। শ্রমিকদের বেতন দিতে পারছে না, সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে। এস আলম একই অবস্থা। তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই। এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র। অর্থনীতিবিদরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করার পরামর্শ দেন তারা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে, আন্তর্জাতিক ফাইন্যান্সকে অভ্যন্তরীণ পর্যায়ে নিয়ে আসা, এমনকি অভ্যন্তরীণ ব্যাংকগুলো যদি মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোর সাথে যৌথভাবে ওই ধরনের ফাইন্যান্স নিয়ে এসে কাজ করতে চায়, সেই ধরনের সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু আমরা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো সেইভাবে ব্যবহার করি না। দেশে সোলার প্যানেলের উপকরণ তৈরিতে সরকারি সহায়তার তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল করা হয়েছে 2010 সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গেল বৃহস্পতিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর আগে 20 নভেম্বর এই আইন বাতিলের প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়। তবে আইনটি বাতিল হলেও ওই আইনের অধীনে হওয়া বিদ্যুৎ উৎপাদন চুক্তিগুলো বজায় থাকবে। আওয়ামী লীগ সরকারের সময় এই আইনের অধীনে বিভিন্ন কার্যক্রম নিয়ে অর্থ লুটপাটের অভিযোগ ওঠে। বিগত সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার আইনটি স্থগিত করে। গত 14 নভেম্বর হাইকোর্ট এই আইনের 2টি ধারা অবৈধ ঘোষণা করে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন শীর্ষ ব্যবসায়ীরা। অর্থনীতি বাঁচাতে দ্রুত সংকট দূর করার তাগিদ তাদের। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তারা। অর্থ উপদেষ্টা বলেন,
15 বছরে অকল্পনীয় লুটপাট হয়েছে। আর যেন অর্থ পাচার না হয় তা নিশ্চিতের আশ্বাস তার। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান বেসরকারি খাতের। যদিও আইন শৃঙ্খলার অবনতি, আর্থিক খাতের দুর্বলতা ও জ্বালানি খাতের দীর্ঘদিনের সমস্যা ক্ষতিগ্রস্ত করছে ব্যবসাকে, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সার্বিক অবস্থা নিয়ে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলেন, বিগত সরকারের আমলে অর্থনীতির নানা পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ তাদের। বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও জানান তারা। প্রকৃত ব্যবসায়ী তো আমরা, আর ভর্তুকিও দিব আমরা, আর চুরি করবা তোমরা, সুস্থ থাকবা তোমরা, চুরি সহায়ক হচ্ছে তোমরা, তোমরা ভালো থাকবা। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন। এ সময় অর্থ উপদেষ্টা জানান, গত সরকারের লুটপাট অকল্পনীয়, তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে। নৈরাজ্যতা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা, রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে, বাট আই এম শিওর ইউ ক্যান সি আ সাকসেসিভ ইমপ্রুভমেন্ট অফ সিচুয়েশন। একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে মানুষটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। নতুন করে কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেয়া হবে না বলেও জানান এই দুই উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুঁটি না বসিয়ে গাছের ওপর দিয়েই টানা হয়েছে বিদ্যুতের লাইন। আর এই কাজ করেছেন রাঙামাটির বিদ্যুৎ বিতরণ প্রকল্পের কর্মকর্তারা। পুটিখালী সহ আশপাশের গ্রাম দুর্গম হওয়ার সুযোগে এই কাজ করেছেন তারা। এতে এখন দেয়া যাচ্ছে না সংযোগ। জনপ্রতিনিধিরা বলছেন, 3 গ্রাম থেকে 6 লাখ টাকা নিলেও সংযোগ না দিয়ে লাপাত্তা ঠিকাদার সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছে পরের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বিজয় মাসের প্রথম প্রভাত শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে পদক্ষেপ বাংলাদেশ। রয়েছে গান, নাচ, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে অনুষ্ঠান কোন পর্যায়ে রয়েছে, কারা কারা অংশ নিয়েছেন এতে, আজ সারাদিন কি থাকছে? আসলে গত বিজয়ের মাসের প্রথম প্রভাতকে উদযাপন করার জন্য গত 14 বছর ধরেই পদক্ষেপ বাংলাদেশের এই আয়োজন চলে ঢাকা বিশ্ববিদ্যালয়তে। অন্যান্যবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে করলেও এবার তারা টিএসসিতে এই অনুষ্ঠানটি করছেন। এখানে মূলত 10টি প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক সংগঠন একসাথে হন। এর মধ্যে আছে কণ্ঠশীলন, ঢাকা স্বরকল্প, নৃত্যাক্ষর, মুক্তধারা সংস্কৃতি কেন্দ্র, সুরনন্দন, নজরুল শিক্ষা একাডেমি, মন্দিরা সংস্কৃতি পাঠশালা সহ আরো অনেকেই। আমরা সকাল সাড়ে 8টা থেকে এইখানে যে আয়োজনটি দেখছি, সেখানে মূলত দেখছি যে কবিতা আবৃত্তি, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত এবং নৃত্য আমরা দেখতে পাচ্ছি। এখানে যেই আয়োজকরা বলছেন যে এই সংগঠনের বা এই আয়োজনটি তারা আজকে সারাদিন সকালবেলায় প্রভাতে করবেন এবং প্রতি বছরই তারা করেন। সকালবেলা আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারা এসে এই সাংস্কৃতিক যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামতে অংশগ্রহণ করেছেন। আরেকটি বিষয় এখানে যে এইখানে যারা টিএসসিতে যারা ঘুরতে আসেন সকালবেলা, তারাও এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং এখানে আয়োজকরা বলছেন যে তারা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে সমুন্নত রাখতে অন্যান্য বারের মতো এবারও আয়োজন করেন। আরাফাত, আপনি সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিং কমপ্লেক্সে আগুনে পড়েছে কয়েকটি দোকান। গত রাত 1টার দিকে আগুন লাগার পর 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় সুবাস্তু নজর ভ্যালির পেছনের কয়েকটি দোকানে আগুন লাগে। আগুনের ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ভবনের আবাসিক ফ্ল্যাটের বাসিন্দারা। পরে জানানো হয় ফায়ার সার্ভিসকে। রাত 2টা 35 ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের খবর পেয়ে রাতেই মার্কেটের সামনে ভিড় করেন দোকান মালিকরা, তবে নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমার পাশাপাশি বিপণন প্রতিষ্ঠানগুলো নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে। এতে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে এই সুযোগে আগের কেনা তেলের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বোতলজাত সয়াবিনের 50 ভাগই ছিল এস আলম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী। এতে তৈরি হয়েছে সংকট। গাড়ি যা আছে তার চেয়ে বেশি বাড়াতে পারতেছে না, কিন্তু বোতলজাত চেয়ে কোলা তেলের রেট অনেক বেশি। সেই জন্য কোম্পানি মাল এইগুলি অর্ডার নিচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গড়িমসি করতেছে। শর্ত দিচ্ছে সয়াবিন তেল নিতে হলে সয়াবিন তেলের পাশাপাশি অন্য মাল নিতে হবে, যেমন সিরিগুড়ার চাউল, আপনার সরিষার তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি, অভিযোগ ব্যবসায়ীদের। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দিচ্ছে আমাদেরকে। বোতলজাত যে পণ্য সেটির দাম বাড়ানো হয়নি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই কারণে হয়তো বা মিলাররা যে বোতলজাত যে পণ্যটি সেটি বা তেলটি সেটি তারা বাজারজাত করছেন না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। পাশাপাশি একজনে হাফ লিটার চেয়েছিল, ওইটি পাইনি, 1 লিটার চেয়েছে পাইনি। দোকানে না রেখে রাখে ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবেলায় মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি দাবি ক্রেতাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খুঁটি না বসে গাছের ওপর লাইন টেনেছে রাঙামাটির বিদ্যুৎ বিতরণ প্রকল্পের কর্মকর্তারা। এতে বিদ্যুৎ সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। 2 বছর ধরে বিদ্যুতের অপেক্ষায় কুতুকছড়ি ইউনিয়নের প্রায় 200 পরিবার। 2019 সালের জুনে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়। তবে 2022 সালের জুনে খুঁটি না বসিয়ে গাছের উপর দিয়ে লাইন টেনে শেষ করা হয় প্রকল্প। স্থানীয়রা বলছে, পুটিখালী সহ আশেপাশের গ্রাম দুর্গম হওয়ার সুযোগে খুঁটি না দিয়ে গাছের উপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। এতে সংযোগ দিতে পারছে না বিদ্যুৎ বিভাগ। আজকে 2 বছর হলো কারেন্ট পাওয়ার জন্য বলছিল, এখন তো কারেন্ট তো আসে নাই। কারেন্ট তার মানে 2 বছর হলো, মানে গাছের থম দিয়ে এখনো আমার কারেন্ট নাই, কিছু নাই। জনপ্রতিনিধিরা বলছেন, 3 গ্রাম থেকে 6 লাখ টাকা নিলেও সংযোগ না দিয়ে লাপাত্তা ঠিকাদার সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শ্রমও দিছে এবং টাকাও দিছে, কিন্তু টাকা দেওয়ার পরে এরা কিন্তু বিদ্যুৎ পায় নাই। আমি আশা রাখবো সরকারের কাছে দ্রুত যেন 9 নম্বর ওয়ার্ডের পাড়াগুলো যেন কারণ পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, 2টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ দিতে বরাদ্দ দেয়া হয়েছিল। তবে স্থানীয় ইপি সদস্য 4টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ চাওয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। তো বিদ্যুৎ একটা সিস্টেম আছে, খুঁটি টু খুঁটি নিতে হবে, তাই না? উনি খুঁটি টু খুঁটি না নিয়ে উনি ওই যেদিকে গাছ পড়ছে ওইদিকে গাছ দিয়ে লাইন নিয়ে এসে, যেদিকে বাস পড়ছে ওইদিকে বাস দিয়ে লাইন নিয়ে এসে
এটা আসলে আমাদের কিছু না। অনিয়ম হলে খতিয়ে দেখা হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ সংযোগ পেতে এলাকাবাসীর থেকে আবারও আবেদন চাওয়া হয়েছে। কি প্যানেল ওখানে লাইন করা আছে ওখানে মানে মানুষজনের আবেদন ছিল না, গ্রাহক ছিল না, সংযোগ দেয় নাই আগে। এখন ওরা আবেদন করলে আমরা সংযোগ দেবো। লাইনটা মেনটেন্যান্স করা লাগবে, লাইনটা অনেকদিন ছিল তো, মেনটেন্যান্স করে চালু করতে হবে। বিদ্যুতের খুঁটি বসানোর প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩২ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে বাড়ছে এইডস রোগের সংখ্যা, যার বেশিরভাগই রোহিঙ্গা। স্বাস্থ্য সচেতনতার অভাবে এই রোগের হার বেড়েই চলেছে বলে মত দিয়েছেন চিকিৎসকরা। রোগ থেকে দূরে থাকতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। গেল 10 বছরে কক্সবাজারে এইডস রোগে আক্রান্ত হয়েছেন 1132 জন। এর মাঝে 964 জন রোহিঙ্গা। গত এক বছরের হিসেবেও রোহিঙ্গা জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে। এ সময়ে এইডসে আক্রান্ত হয়েছেন 145 রোহিঙ্গা সহ 177 জন। তাদের মধ্যে জন্মগতভাবে এ রোগে আক্রান্ত হয়েছে 25 শিশু, আর গর্ভবতী নারী আছেন 11 জন। আমার শরীরে এই জীবাণু পাওয়া গেছে। আমি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করছি। রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবে জেলায় এই রোগ দিন দিন বাড়ছে বলে অভিমত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের চিকিৎসা সমন্বয়কের। তো তাদের মধ্যে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে, সেহেতু তারা কি করছে, একজনের হয়তো সামহাউ HIV পজিটিভ, সে আরও 4-5 জনকে বিয়ে করে ফেললো। ভয়াবহতা বিবেচনায় কক্সবাজারকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রোগীদের চিকিৎসার ব্যবস্থা করছে, দিচ্ছে কাউন্সিলিং। একটা টেস্ট করা পজিটিভ হলে তখন তারা আসতে পারে। আসার পরে আমরা এখানে প্রাথমিকভাবে কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পরে রিটেস্ট করি যে আসলে কি ওটা পজিটিভ কিনা। সেক্ষেত্রে আমরা 3টা টেস্ট করি। আমাদের যে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে কক্সবাজারকে চিহ্নিত করা হয়েছে, সেটা অত্যন্ত গবেষণামূলকভাবে করা হয়েছে। এখানে আমাদের একটা আচরণগত বিষয় আছে, এবং যেহেতু আমাদের মায়ানমার থেকে আগত যে FDMN পপুলেশন, যারা রোহিঙ্গা পপুলেশন, তাদের আচরণগত একটা বিষয় খুবই এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। জেলায় গত এক বছরে এইডস রোগে আক্রান্ত হয়ে 70 রোগী মারা গেছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। থাইল্যান্ডের মাছ ধরার বেশ কয়েকটি নৌকায় গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। শনিবারের এই ঘটনায় এক জেলে ডুবে মারা গেছে। এছাড়া 31 জনকে আটক করা হয়েছে। এই তথ্য দিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায় 15টি মাছ ধরার নৌকার মধ্যে 2টি মিয়ানমারের জলসীমার ভেতরে চলে যায়। এ সময় তাদের ওপর গুলি চালায় মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় 3 জন জেলে পানিতে ঝাঁপ দিলে একজনের ডুবে মৃত্যু হয়। বাকি 2 জনকে জীবিত উদ্ধার করে থাই নৌবাহিনী। আর আরেকটি নৌকায় থাকা 31 জন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। তাদের মুক্তি নিশ্চিত করতে থাই নৌবাহিনীর সঙ্গে আলোচনা চলছে, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা সরকার। ইন্দোনেশিয়ার উপকূল থেকে নৌকাডুবির পর শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কর্মকর্তা ফয়সাল রহমান। তিনি বলেন, পূর্ব আচেহের উত্তর পূর্ব সুমাত্রা দ্বীপের উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী কাঠের নৌকাটি প্রায় ডুবে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে 116 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোহিঙ্গারা এখনও সমুদ্র সৈকতেই রয়েছেন। তাদের কোথায় নেওয়া হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বেশিরভাগই নারী ও শিশু। তারা নিরাপদে তীরে ভিড়তে পারলেও নৌকাটি সমুদ্র সৈকত থেকে 100 মিটার দূরে পানিতে তলিয়ে যায়। অক্টোবরে আচেহ ও উত্তর সুমাত্রা প্রদেশে নৌকায় করে 400 রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে ক্রিস্টোফার ওয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি।
2016 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন কাশ প্যাটেল। এছাড়া সে সময় প্রতিরক্ষা মন্ত্রীর চিফ অব স্টাফও ছিলেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কাশ প্যাটেল দুর্নীতি উন্মোচন, ন্যায় বিচার এবং আমেরিকান জনগণকে রক্ষায় কাজ করেছেন। 1980 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম নেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। তার বাবা মা দুজনই গুজরাটি। 2002 সালে ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ইতিহাস ও আইনে ডিগ্রি নেন তিনি। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ সবাইকে।